আ আমার মনে হয় একটা সমস্যা আছে। আমি আসলে অল্পতেই খুশি হতে পারি না। আমার কাছে মনে হয় ট্রফি না পাওয়া পর্যন্ত শেষ হবে না। আপনি যখন অকশন টেবিলে টিম করা হয়, তখনই চিন্তা করতে হয় কে আমার টিমম্যান হবে। জিশান আলম একটা নাম, যেই নামটা টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই পরিচিত না এবং আমি মনে করি যে যথেষ্ট ক্যাপাবল। একটা ম্যাচও খেলতে পারেনি। বাট টিমে তার এফোর্ট এর কোনো জায়গায় আপনি ঘাটতি দেখবেন না। গত বছর খুব সম্ভবত এমন সময়ই আপনি ন্যাশনাল সিলেক্টরের যে চাকরি সেটা ছেড়ে দিলেন। তখন সবাই বলছিল যে খানিকটা রিস্ক নিয়ে ফেললেন কিনা? সিলেক্টর ছিলাম, প্লেয়াররাও বলেছে, "স্যার আপনি কোচিংয়ে আসলে মনে হয় আরও বেটার করবেন।" সো তাদের সেই কনফিডেন্সটা আমাকে কনফিডেন্স দিয়েছে। অকশন টেবিল, অন পেপার কিংবা মাঠ সব জায়গায় হান্নান সরকার প্রমাণ করেছেন যে তার টিমটা এবার বিপিএলের ওয়ান অফ দ্য বেস্ট টিম হয়েছে। হান্নান ভাই আসলে অকশন টেবিল থেকে যেটা বলছিলাম যে কথা হচ্ছিল, তারপরও অনেক সময় মাঠের ক্রিকেটে প্রমাণ করা যায় না। আপনারা মাঠের ক্রিকেটেও প্রমাণ করেছেন এবং প্রথমবার বিপিএল খেলতে এসেই ফাইনালে পৌঁছালেন। একেবারে এই মুহূর্তের এক্সাইটমেন্টটা যদি একটু বলেন। আ আমার মনে হয় একটা সমস্যা আছে। আমি আসলে অল্পতেই খুশি হতে পারি না। আমার কাছে মনে হয় ট্রফি না পাওয়া পর্যন্ত শেষ হবে না। Start featuring next level. Well done, side by side, free. এক্সাইটমেন্ট, ইমোশন সবকিছুই প্রতিটা মানুষের মধ্যে আছে। আমি তার ব্যতিক্রম না। কিন্তু আমার স্বপ্ন যখন চ্যাম্পিয়নশিপ থাকে, আমি শেষ না হওয়া পর্যন্ত আসলে হ্যাপি হতে পারি না। গত ম্যাচটা হারার পরে একটু আপসেট ছিলাম। বাট বিল্ডিং করার জন্য যেই কাজগুলো, সেগুলো টিম মিটিং থেকে শুরু করে আজকে সারাদিন সেই কাজগুলো সাকসেসফুল আমরা সবাই মিলে করেছি। পুরো টিম, প্লেয়ার থেকে শুরু করে ম্যানেজমেন্ট, প্রতিটা মানুষ। আজকে যখন জিতলাম, নিশ্চিতভাবেই কেউ পুরো হ্যাপি হয়ে শেষ করবে না। আরেকটা দিনের অপেক্ষা। এক্সাইটমেন্টটা তখন মনে হয় আরও ভালো দেখাতে পারবো। ইমোশনটা হয়তো তখন সব দিক দিয়ে বের হয়ে আসবে, চোখ দিয়েও বের হবে, চেহারা দিয়ে বের হবে, সব জায়গায় বের হবে। বাট সেই দিনটার অপেক্ষায় নিশ্চিতভাবে চ্যাম্পিয়ন এর আগে একবার হওয়ার সুযোগ স্মৃতি রয়েছে, বাট সেটা টিম ম্যানেজার হিসেবে। বাট কোচ হিসেবে আমার মনে হয় যে বিপিএল চ্যাম্পিয়নশিপ এটা অনেক বড় একটা পাওয়া হবে আমার জন্য। সো লেটস সি, ইনশাল্লাহ ইমোশন তো আছেই, বাট আরেকটু ধরে রাখতে চাচ্ছি। ভাই আপনি যেসব প্লেয়ারদের চুজ করেছেন দেখা গেছে লোকাল ক্রিকেটে বা ইয়াং প্লেয়ার আপনি দেখে দেখে তাদেরকে নিয়েছেন এবং তারা প্রত্যেকে আসলে ডেলিভার করেছে। এমন হয়েছে যে আজকের ম্যাচের কথাই যদি বলি, রিপন মন্ডল বিপিএলের সেকেন্ড হাইস্ট উইকেট টেকার, তাকে আপনার বসাতে হয়েছে। এই যে ম্যানেজগুলো পুরো টুর্নামেন্ট জুড়ে আপনি করেছেন, কখনো সাকলাইনকে বসিয়েছেন, এইগুলো আসলে তানজিম সাকিবকেও আপনাকে রেস দিতে হয়েছে। সব মিলে আসলে এইগুলো কিভাবে ম্যানেজ করেছেন পুরো বিপিএল? এটা ম্যানেজ আসলে আপনি যেটা একটু আগে বললেন যে অকশন টেবিল থেকে, এই ম্যানেজটা শুরু হয় সেখান থেকে। আপনি যখন অকশন টেবিলে টিম করা হয়, তখনই চিন্তা করতে হয় কে আমার টিমম্যান হবে, কার সঙ্গে আমার বন্ডিংটা ভালো হবে, কে টিমের জন্য চিন্তা করবে। আজকে গত ম্যাচ মুরাদ ভালো বোলিং করেছে, এই ম্যাচে মুরাদ খেলছে না, রুবেল খেলছে। গত ম্যাচ পুরো টুর্নামেন্ট জুড়ে রিপন যে বোলিং করেছে, আমাদের ফাইনালে আসার পিছনে পেস বোলিং ডিপার্টমেন্টে তার অবদান সবচেয়ে বেশি। সেই রিপনকে আজকে স্যাক্রিফাইস করতে হয়েছে। বাট তারপরেও কিন্তু আপসেট না। আজকে দেখবেন মাঠে তার বাইরে থেকে যেভাবে টিমকে সাপোর্ট করেছে, এই ধরনের টিমম্যান হলে তখন আপনার টিমে যে কোনো কিছু হলেই তারা পজিটিভলি নিচ্ছে। সো আমার মনে হয় যে আমি টিমম্যান চুজ করার ক্ষেত্রে আমি শান্ত, আমরা দুজন মিলে যেভাবে ওয়ার্কআউট করেছিলাম, টিমম্যান চুজ করার ক্ষেত্রে আমার মনে হয় যে সেটা সাকসেসফুলি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই খুব পজিটিভ নিচ্ছে। প্রতিটা মানুষ যখন খেলছে না, সমানভাবে টিমটাকে ওন করছে। যারা খেলছে তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছে। আমার কাছে মনে হয় যে নিশ্চিতভাবেই অনেক প্লেয়ার, আপনি জিশান আলম একটা নাম, যেই নামটা টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই পরিচিত না এবং আমি মনে করি যে যথেষ্ট ক্যাপাবল। একটা ম্যাচও খেলতে পারেনি। বাট টিমে তার এফোর্টের কোনো জায়গায় আপনি ঘাটতি দেখবেন না। সো আমার মনে হয় যে প্রতিটা প্লেয়ার খুব পজিটিভলি নিচ্ছে। তার সঙ্গে যোগ করতে চাই, এই পজিটিভ নেওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের কাছে প্রপার মেসেজটা যাচ্ছে। তারা কেন খেলছে না, তাদেরকে নিয়ে কী চিন্তা করা হচ্ছে। লাকিলি আমি সেই মানুষটা কোচ হিসেবে করার চেষ্টা করছি এবং আমি আরেকটু লাকি হব যখন লাকি নিজেকে চিন্তা করি যখন দেখি আমার টিমে ক্যাপ্টেন শান্ত, সে সেমভাবে মোটিভেশনটা দিতে পারে। সো এই দুইজনের পাশাপাশি তারেক, রাজিন, প্রতিটা কোচিং স্টাফ। সো আমার মনে হয় যে শান্তর এবং আমার যেই বন্ডিংটা, সেই বন্ডিংটা আজকে প্রতিটা প্লেয়ারকে সেই কনফিডেন্সটা দিয়েছে। আমরা যেটাই করবো টিমের জন্য করবো এবং তারা পজিটিভলি নেয়। এক্স্যাক্টলি, হ্যাঁ ভাই, জিশানের প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম যে একটা ম্যাচও খেলেনি এবং এই বিপিএলে আসার আগেও বলা হচ্ছিল যে মানে বেশ কয়েকটা টুর্নামেন্টে তিনি পারফর্ম করেছেন, ভালো রান করেছেন, ইভেন তাকে ন্যাশনাল টিমে নেওয়া যায় এরকম চিন্তাভাবনা বা আলোচনা হচ্ছিল। ফলে এইবারের বিপিএলটা তো তার জন্য পার্সোনালি অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এখানে নিজেকে প্রমাণ করা। উনি আপনাকে কি বলে বা আপনি তাকে কি বলেন, মানে তাকে বোঝানো এটা তো আসলে খুব ডিফিকাল্ট। একটু তো আপসেট আসলে। সামনে অপরচুনিটি, বড় জায়গায় যাবে, ভালো কিছু করবে। রিসেন্টলি এই টিমেও কিছু ম্যাচ ভালো খেলেছে। পাশাপাশি আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া যেও ভালো খেলেছিল। খুব কাছ থেকে আমি এই বিষয়গুলো জানি এবং তাকে সেই মোটিভেশনটাই দেওয়ার চেষ্টা করছি। আসলে একটা টুর্নামেন্ট, একটা প্লেয়ারের কেরিয়ার কিন্তু শেষ না। একটা টুর্নামেন্ট থেকে অনেক কিছু নেওয়ারও থাকে। অনেক সময় পারফরমেন্স হয় না, অনেক সময় খেলার সুযোগ হয় না, বাট সেখান থেকেও নেওয়ার কিছু থাকে। আপনি যদি দেখেন গত বছর যেই দলটাই খেলেছিল সেখান থেকে কিন্তু ম্যাচ খেলেছে, কিন্তু নেওয়ার মতো কিছু ছিল না। এই দলটায় ম্যাচ খেলছে না, কিন্তু তারপর নেওয়ার অনেক কিছু তার জন্য আছে।
টিমের মোটিভেশন, টিমের এনভায়রনমেন্ট, সিনিয়র প্লেয়ারদের সঙ্গে ভালো এনভায়রনমেন্টে শেয়ার করা, আমার মনে হয় সেই পজিটিভগুলো সে নিয়ে যাচ্ছে। হয়তো খেলার এক্সপিরিয়েন্সটা হয়তো মাঠ থেকে নিতে পারছে না, অফ দ্য ফিল্ডে যত এক্সপিরিয়েন্স নেওয়া দরকার সেই জায়গা থেকে কিন্তু সে পজিটিভ এক্সপিরিয়েন্সটা নিচ্ছে। সো আমি এটাই বলতে চাচ্ছি, গত বছর এমন একটা দলে খেলেছে সেখানে এনভায়রনমেন্টের কারণে নিজের পারফরমেন্সটা হয় না, ম্যাচ হয়তো খেলেছে। সবসময় যে ম্যাচ খেলেই শেখা যায় তা না, অনেক সময় ম্যাচ না খেলেও অনেক কিছু শেখা যায়। নিশ্চিতভাবে এই টুর্নামেন্টটা অন্তত জিশানের জন্য সেই জায়গাটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে, যে ম্যাচ না খেলেও কীভাবে চ্যাম্পিয়ন মানুষদের সঙ্গে মিশা যায়, চ্যাম্পিয়ন হয়ে নিজ টিমের সঙ্গে থাকা যায়। এবং রাজশাহীকে নিয়ে অনেক কথা হলো, আপনাকে নিয়ে একটা প্রশ্ন করতে চাই যে গত বছর খুব সম্ভবত এমন সময় আপনি ন্যাশনাল সিলেক্টরের যে চাকরি সেটা ছেড়ে দিলেন, তখন সবাই বলছিল যে খানিকটা রিস্ক নিয়ে ফেললেন কিনা, অনেক বেশি আলোচনা হচ্ছিল, সিকিউরড একটা চাকরি ছিল আপনার, রিস্কটা কেন নিলেন এবং আপনি কি তখন ভাবতে পেরেছিলেন যে এই এক বছরের মধ্যে আপনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হবেন এবং আরেকটা বিপিএলের ফাইনাল খেলবেন? এইভাবে যদি বলি, আসলে সেটা চিন্তা করেছি সেটা বলবো না, বাট স্বপ্ন তো বড় ছিল। যখনই যেই কাজটা করি, আপনি জানেন যে সিলেক্টর হিসেবে যখন করেছি আপনাদের মাধ্যমেই শুনেছি আমি কাজ ভালো করি, ভুল ভ্রান্তি সবারই থাকে, বাট সেই কাজটা ভালো করার চেষ্টা করেছি। লাকিলি এখানেও আলহামদুলিল্লাহ যখন কোচিং এসেছি রিস্ক না, আমি আসলে চিন্তা করি যে আমার ক্যাপাবিলিটি মোর এখানে, যেখানে আমি দেওয়ার সুযোগ পাবো, এবং প্লেয়াররা আমাকে সবসময় সেই সাপোর্টটা করেছে। যখনই সিলেক্টর ছিলাম প্লেয়াররাও বলেছে স্যার আপনি কোচিংয়ে আসলে মনে আরও বেটার করবেন। সো তাদের সেই কনফিডেন্সটা আমাকে কনফিডেন্স দিয়েছে, সেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া। এবং আমার মনে হয় যে সামনে আরও অনেক দূর যেতে হবে, বাট আমি আমার জায়গা থেকে বেস্ট করার চেষ্টা করি। আমি এখানে কিছু মানুষের কথা একটু আলাদা করে বলতে চাই। আমার কোচিং স্টাফ যাদেরকে নিয়ে আমি খুব ট্রাস্ট ফিল করি এবং তারাও আমাকে সেই ট্রাস্টটা করে, আমরা টিম হিসেবে কাজ করি। সো কোচিং স্টাফ, কোচিং প্যানেলটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন রাজিন সালা এখানে আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করছে, তারেক আজিজ বোলিং কোচ, আপনি ফিজিও ট্রেনার যদি দেখেন সানি ইফতি, পাশাপাশি ফিল্ডিং কোচ আবুল বাশার, শাহজাদা, মানে যারাই রয়েছে, মুস্তাকিম, যারাই কোচিং স্টাফ রয়েছে প্যানেলটা, তারা আমাকে খুব ট্রাস্ট দিচ্ছে। সো আমি ভালো করার পিছনে আমি তাদের ক্রেডিটটা দিতে চাই, কারণ যখনই টিমে ব্যাক বাইটিং শুরু হয় তখনই কিন্তু টিমের এনভায়রনমেন্ট নষ্ট হয়। সো তারা আমাকে ট্রাস্ট করে, আমি তাদেরকে সেই রেসপেক্টটা দেওয়ার চেষ্টা করি। অ্যাজ এ হেড কোচ হিসেবে হয়তো আপনাদের সামনে আমি আসছি, বাট ডিসিশনগুলো যখন নিচ্ছি আমরা সবাই কম্বাইনভাবে নিচ্ছি। সো কোচিংয়ে আসার পরে আমি এই এনভায়রনমেন্টগুলোকে আমাকে আসলে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার রাস্তাটা ওপেন করে দিয়েছে। সো ইনশাল্লাহ আমি আশা করছি এই প্রস্তুতি বা এইভাবে কাজ করার যে প্রসেসটা সেটা আমি মেনটেন করব, বাকিটা আপনাদের সামনেই আসবে ইনশাল্লাহ, চেষ্টা করব এবং আপনাদের সবার দোয়া তো অবশ্যই চাইব। লাস্ট প্রশ্ন, ফাইনাল ম্যাচ চট্টগ্রাম প্রতিপক্ষ, কতখানি কঠিন প্রতিপক্ষ আসলে? আর টি-20 আপনারা দেখেছেন চিটাংয়ের সঙ্গে আমরা এখন পর্যন্ত 2টা ম্যাচ হেরেছি, 1টা ম্যাচ জিতেছি, 3টা ম্যাচ খেলেছিলাম। বাট টি-20 ক্রিকেট ইউনিভার্নো, কাগজে কলমে কখনোই বড় ছোটো কাউকে বলা যায় না। সো সেই জায়গা থেকে আরেকটা নতুন দিন, নতুন ম্যাচ, নতুন কন্ডিশন থাকবে, সেখানের সঙ্গে আমরা ওই দিনটা নিজের করে নিতে চাই। অবশ্যই কঠিন প্রতিপক্ষ, আমরা রিসেন্ট পাস্টে মানে গতকালকে তাদের সঙ্গে ম্যাচ হেরেছিলাম। সো নিশ্চিতভাবেই তাদেরকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই, তারাও যথেষ্ট ভালো দল, বাট ফাইনাল একটা ভালো ম্যাচ হবে সেটা প্রত্যাশা করতে পারি। যার দিন থাকবে, যারা ভালো খেলবে তারাই জিতবে, আশা করি সেই দিনটা আমাদেরই হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। রাজশাহী ওয়ারিয়র্সের কোচ হান্নান সরকার তিনি ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে তার দলকে ফাইনালে নিতে পারার পেছনে যে পরিকল্পনা, সেখানে আসলে কত জনের ক্রেডিট রয়েছে বা কত পরিকল্পনা রয়েছে সেটাই বলছিলেন, এবং অ্যাজ এ কোচ তিনি আসলে কতখানি খুশি সে কথাও জানাচ্ছিলেন। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.